এই দেখো এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে পরিবর্তনশীল বেদের মধ্যে দিয়ে তাপের পরিবর্তন। আমাদের পৃথিবীর যে সুমেরু এবং কুমেরু প্রদেশ আছে, ঠিক আছে, সেখানে যে বরফের স্তরগুলো সমুদ্রের উপর ভেসে আছে, সেখানে বরফের লেয়ার গুলো তো সবসময় একই থাকে না, বরফের বেদগুলো পরিবর্তন হতে থাকে টেম্পারেচার বৃদ্ধির সাথে সাথে বা হ্রাসের সাথে সাথে সেই বেদের পরিবর্তন হয়। তা আমাদের মোটামুটি যদি একটা এরকম ধরে নিই যে এরকম বরফের একটা লেয়ার আছে, তাহলে সেই লেয়ারের একটা ক্ষেত্রফল থাকবে, ঠিক আছে। এখন এই নিচে থাকছে জল, জলের টেম্পারেচার 0 ডিগ্রি সেন্টিগ্রেড আর উপরের টেম্পারেচার -θ ডিগ্রি সেন্টিগ্রেড। যেহেতু সুমেরু কুমেরু প্রদেশে মাইনাসে টেম্পারেচার থাকে, ঠিক আছে, -30 -40 এরকম একটা টেম্পারেচার ওখানে থাকে। তা সেই টেম্পারেচারটা যখন থাকছে এখানে বেদটা কি হচ্ছে পরিবর্তিত হচ্ছে। আমরা আগে যা করেছি একটা নির্দিষ্ট মানের বেদে নিয়েছিলাম, আমরা যে তাপ পরিবাহিতাঙ্ক নির্ণয় করছি যেগুলোকে ধরে, সেগুলো বেদগুলো কিন্তু নির্দিষ্ট ছিল, তাদের বেদের মান কখনো x1 কোনটা x2 কোনটা d কখনো d1 d2 এরকম ছিল, একটা নির্দিষ্ট মানের বেদ। কিন্তু এখানে বলা হচ্ছে যে এই যে বরফের লেয়ারটা সমুদ্রের উপরে জলতলের উপরে আছে, নিচে জলের টেম্পারেচার 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এই বরফের তলের ক্ষেত্রফল যদি আমি a ধরে নিই, ঠিক আছে, a ধরে নিলাম, এবং আমি যদি মনে করি টেম্পারেচার আমাদের এর ভিতর দিয়ে পরিবাহিত হয়ে যাচ্ছে, তাহলে পরিবাহিত হয়ে যে যাবে তার থিকনেসটা যদি বাড়ে, আমি dx পরিমাণ থিকনেস যদি আমাদের বরফের লেয়ারের থিকনেস dx বাড়ে, তাহলে সেক্ষেত্রে তার আয়তন কত হবে, তাহলে a ক্ষেত্রফল থিকনেস, ধরো এইরকম একটা তল যদি ধরে নিই, এটা যদি ক্ষেত্রফল a হয়, তাহলে এই থিকনেস যদি dx হয়, তাহলে এর আয়তন কত হবে a ইন্টু dx, ঠিক আছে, a ইন্টু dx। আর বরফের ঘনত্ব যদি রো হয়, তাহলে আয়তন ইন্টু ঘনত্ব মানে a dx ইন্টু রো, অর্থাৎ এটা হচ্ছে বরফের ভর। যে তল যুক্ত a ক্ষেত্রফল যুক্ত বরফের তলটাকে ধরছো, তার ভর হচ্ছে m ইকুয়াল টু a dx ইন্টু রো, হয়ে আছে। তাহলে এই জায়গাটা হচ্ছে আমাদের কি পেয়ে যাচ্ছি m। এবার 0 ডিগ্রি থেকে বরফ যখন হবে, তার বরফের লেয়ার তৈরি হবে, তখন 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি বরফে যাবে, তাহলে 0 ডিগ্রি জল থেকে 0 ডিগ্রি বরফে গেলে কি হবে, সেখানে কিন্তু লীন তাপের ব্যাপার আছে, অবস্থার পরিবর্তন পড়েছো, যে সেখানে q ইকুয়াল টু dq ইকুয়াল টু হবে m ইনটু l, ঠিক আছে। তাহলে m এর মান কত, a dx ইনটু রো ইনটু l, এই মানটা হবে আমাদের dq এর মান। এই তাপটা কি করবে, 0 ডিগ্রি জল বর্জন করবে, তাহলে 0 ডিগ্রি জলটা যদি বর্জন করে, তাহলে 0 ডিগ্রি বরফ হবে, তাহলে dx থিকনেস যুক্ত একটা বরফের লেয়ার তৈরি হয়ে যাবে। এই পরিমাণ তাপ কে বর্জন করছে, তাহলে a ক্ষেত্রফল বিশিষ্ট বরফের লেয়ার, মানে জলের যে লেয়ারটা যখন dx বেদের একটা বরফের লেয়ারে পরিণত হচ্ছে, তখন এই পরিমাণ তাপটা কি করছে, বর্জন করছে। তার তাপ বর্জনের হার কত হবে, তাহলে dq বাই dt, অল্প সময় dt, এই dx পরিমাণ বেদ তৈরি হতে যদি dt সময় লাগে, তাহলে dq বাই dt কত হবে, a dx রো ইনটু l ডিভাইডেড বাই dt, এটা হচ্ছে তাপ বর্জনের হার। তাহলে dq বাই dt হচ্ছে তাপ বর্জনের হার, তাহলে এটা আমরা কি পেয়ে যাচ্ছি, বর্জনের হার। কে বর্জন করছে, 0 ডিগ্রি জল থেকে 0 ডিগ্রি বরফে পরিণত হতে যে পরিমাণ তাপটাকে বেরিয়ে যেতে হবে, সেই বর্জিত তাপের পরিমাণ হচ্ছে বর্জিত তাপের হার, ঠিক আছে। তাহলে এটা dq বাই dt বেরিয়ে গেল। এই তাপটা কি হবে, এই বরফের লেয়ারের মধ্য দিয়ে x বেদের লেয়ারের ভিতর দিয়ে, আমি যদি x বেদের লেয়ার ধরে নিই, তাহলে x বেদের লেয়ার দিয়ে বেরিয়ে যাচ্ছে, থিকনেসটা বেড়েছে কত, dx, এইটুকু সামান্য একটা dx বেড়েছে, তার জন্য যে পরিমাণ তাপটা বর্জিত হচ্ছে, সেই তাপটা x বেদের লেয়ারের ভিতর দিয়ে কি করছে, বেরিয়ে যাবে। পরিবেশের টেম্পারেচার কত, -θ ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে সেখানে তাপ পরিবাহিত তাপের পরিমাণ কত হবে, dq বাই dt, পরিবাহিত তাপের পরিমাণের হার, যে পরিমাণ তাপটা ওই x বেদের বরফের ভেতর দিয়ে পরিবাহিত হয়ে বেরিয়ে যাবে, তাহলে কত হবে, k ইনটু a ইনটু কত হচ্ছে বলো, d থিটা করব, d থিটা কি, d থিটাটা হচ্ছে উষ্ণতার পরিবর্তন, ডিভাইডেড বাই কত হচ্ছে, ডিভাইডেড বাই হচ্ছে আমাদের x। এটা কি হবে, না ভুল বললাম, d থিটা না, 0 মাইনাস থিটা, এখানে 0 টেম্পারেচার, এখানে মাইনাস থিটা তো ধরেছি, তাহলে এখানে হচ্ছে আমাদের কত, 0 মাইনাস আর মাইনাস থিটা, তাহলে এটা হচ্ছে k a থিটা ডিভাইডেড বাই x। এই মানটা কি হবে, এই যে তাপটা
বর্জিত হয়েছে ওই তাপটা এই এক্স বেদের ভিতর দিয়ে পরিবাহিত হয়ে চলে যাবে। তাহলে এখানে ডিকিউ বাই ডিটি ভ্যালু যা আছে, এখানে ডিকিউ বাই ডিটি ভ্যালু যা, এটা যে 1 নম্বর ধরে এটা 2 নম্বর, তাহলে মোটামুটি ভাবে আমরা বলতে পারি a dx by dt into rho l equal to k a theta divided by x। ভালো করে বোঝার চেষ্টা করো, এই যে পরিমাণ তাপ বর্জন করলো সেই একই পরিমাণ তাপ এর ভেতর দিয়ে x বেদের ভেতর দিয়ে পরিবাহিত হয়ে যাচ্ছে, সেই পরিবাহিত তাপের মানটা হিসেব করছি এটা, তাহলে এই তাপটা কি হবে একই, সেই জন্য আমরা এটাকে দুটোকে সমান করে দিচ্ছি। পরিবাহিত তাপের হার ডিটি দিয়ে, যখন টি দিয়ে কিছু ভাগ থাকবে বা ডিটি দিয়ে ভাগ থাকছে, কিউ কে টি দিয়ে ভাগ থাকতে পারে কিংবা ডি কিউ কে ডিটি দিয়ে ভাগ, সেইগুলোকে বলা হচ্ছে হার। পরিবাহিত তাপের হার, বর্জিত তাপের হার, কি পরিমাণ তাপ বর্জন করলো, এই বর্জিত তাপটাই কি হবে পরিবাহিত হয়ে যাবে। তাহলে এই তাপের পরিমাণ কি হবে সমান করতে হবে। তাহলে দুটো ক্যালকুলেশনকে আগে লিখে নাও, লিখে নেওয়ার পর দুটো মানকে সমান করে দিয়ে এবারে আমরা একটা বিশেষ কন্ডিশন অ্যাপ্লাই করব, তাহলে আমাদের পরিবাহিত তাপের পরিমাণ পরিবর্তনশীল বেদের মধ্যে দিয়ে সেটা হিসেবে লিখেছো সবাই। তাহলে কত হচ্ছে বলো, a dx a rho l dx by dt ইকুয়াল টু কত হবে k a theta divided by x। ঠিক আছে, তাহলে এখান থেকে x dx করে নাও k a theta divided by a rho l, দেখো ভাগ করছি k theta, x টা এদিকে নিয়ে চলে এলাম, x dx হয়ে গেল, dt টা এদিকে গুণ করলাম, a rho l টা নিচে নামিয়ে নিলাম। তো তাহলে dx স্কয়ার করলে হয়ে যাবে। না ওটা হবে না, এটা তো ডেরিভেশনের ক্ষুদ্র অংশ, ডেরিভেশনের অংশ, অবকলন বিদ্যা। তাহলে এখান থেকে অবকলন বিদ্যার ফার্স্ট চ্যাপ্টার কিছুটা দেখাবো, এখন যেটা ক্যালকুলেশন যেভাবে করছি দেখো। তাহলে এখানে হচ্ছে x dx, ঠিক আছে, dx টা একসাথে থাকবে, এটা আলাদা নয়, বুঝতে পেরেছো? যেমন থিটা তেমন dx। হ্যাঁ, তোমার x প্লাস dx আর একটা x, এইটা একটা পুরো একটা অংশ, ক্ষুদ্র একটা অংশ dx হয়েছে কি। তাহলে সেই জায়গা থেকে x dx করলাম, আর এই পাশে করলাম কত k থিটা ডিভাইডেড বাই rho l dt হবে ইন্টিগ্রেশন মানে কি, আমি একটা জিনিস বলছি যে এটা বালি স্তূপ হয়, এটা বালি স্তূপের মধ্যে একটা বালি যদি অবকলন হয়, সমাকলনটা যে গোটা বালি স্তূপটা, আর টোটাল ভ্যালু বের করার জন্য আমরা কি করব ইন্টিগ্রেশনকে ইউজ করব। এটা একটা ম্যাথমেটিক্সের বিশেষ একটা অংশ, ঠিক আছে। যখন t এর মান 0, তখন তার বেদ কত ছিল ধরে নিচ্ছি x1, t সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, তাহলে সেখানে জলটাও তো বরফ হচ্ছে রে বাবা, তাহলে বেদটার পরিবর্তন হবে, বেদের পরিবর্তন বলছে তার ভেতর দিয়ে তাপের পরিবহন, তখন t যখন সময় তখন তার বেদটা হয়ে যাচ্ছে x2 হয়ে গেছে। আর লিমিটিং কন্ডিশন কোন বোঝাচ্ছি বুঝলি, যখন 0 সময় সবাই নিচ থেকে বসাবে, 0 যখন সময় তখন তার বরফের বেদ ধরে নিচ্ছি x1, t সময় পরে তার বেদ হয়ে যাচ্ছে x2 হয়ে গেছে। এইবার দেখো ইন্টিগ্রেশনের এই সূত্রটা আমি ইউজ করছি x টু দি পাওয়ার m dx, এটা একটা বিশেষ সূত্র ইন্টিগ্রেশনের, সেটা কি হয় পাওয়ারে কত আছে m, তাহলে এটাকে সলভ করলে কি হবে m প্লাস 1 বাই m প্লাস 1। তাহলে এখানে m এর মান কত, এখানে m এর মান কত, এখানে m এর মান কত, m এর জায়গায় কত বসে আছে 1 1 1, পাওয়ারে কত আছে 1, তো তাহলে আমি যেটা ইন্টিগ্রেশন x dx হয় তখন সূত্রটা হচ্ছে x1 + 1 ডিভাইডেড বাই 1 + 1, তার মানে x স্কয়ার বাই 2, এই ভ্যালুটা আসবে, এই ইন্টিগ্রেশনটাকে সলভ করব হয়ে গেছে। আর ইন্টিগ্রেশন dt মানে হচ্ছে t, টোটাল ভ্যালু t হয়ে যাবে, এটা সূত্র লিখে রাখো, ইন্টিগ্রেশন dt = t, ইন্টিগ্রেশন x dx মানে তার এই সমীকরণ থেকে আমরা এটা তৈরি করলাম x স্কয়ার বাই 2, ঠিক আছে। একটু একটু করে জানো, কারণ ইন্টিগ্রেশন তোমাদের এখন 11 এ তো পাবে না, কিন্তু আমি যেভাবে সূত্রটা দিয়ে বলছি সেভাবে বোঝার চেষ্টা করো। তাহলে এখানে কত হবে x² বাই 2 ব্র্যাকেটের বাইরে x1 টু x2
k থিটা ডিভাইডেড বাই রো এল, এটা হবে t ইন্টিগ্রেশন dt মানে t 0 টু t, বুঝে গেছে জিনিসটা? স্যার dx apn যেটা ফার্স্টে লিখেছেন ওটা at ওর না স্যার এই সাথে প্রথমে যেটা ফার্স্ট a রো l, এই রো এল তো রো রো তো রো এল, রো ওটা কি না রো হচ্ছে বরফের ঘনত্ব, এলটা হচ্ছে লিন তাপ লেটেন্ট হিট, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো x স্কয়ার বাই 2 ব্র্যাকেটের মধ্যে কত লিখছি x1 টু x2 k থিটা রো এল ইনটু e এর মান 0 টু t, তাহলে কত হচ্ছে k থিটা রো এল t মাইনাস 0, আর এখানে হবে x থিটা, এখানে x এর জায়গায় বসাবে, নিয়মটা হচ্ছে আপার লিমিটটা বসাবে মাইনাস দিয়ে লোয়ার লিমিট, ঠিক আছে? তাহলে x2 বসালে কত হবে x2 স্কয়ার বাই 2 মাইনাস x1 বসালে x1 স্কয়ার বাই 2, বুঝলেন জিনিসটা? তাহলে হাফ কত হচ্ছে x2 স্কয়ার মাইনাস x1 স্কয়ার k থিটা ডিভাইডেড বাই রো এল ইনটু t, তাহলে t সমান কত হবে রো এল বাই k থিটা x2 স্কয়ার মাইনাস x1, আমি t এর মানটা বের করে নিলাম, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে পরিবর্তনশীল বেদের মধ্য দিয়ে তাপের পরিবহন। রোবস্টের তাপ বিনিময় নীতিটা ভালো করে বোঝার চেষ্টা করো। রোবস্টের তাপ বিনিময় নীতিতে কি বলছে, যে আমাদের একটা বস্তুকে যদি উত্তপ্ত বস্তুকে পরিপার্শ্বের মধ্যে রাখা যায় এবং পরিপার্শ্বের একটা টেম্পারেচার থাকবে এবং বস্তুর টেম্পারেচার থাকবে, এদের মধ্যে কি হচ্ছে তাপের আদান প্রদান চলতে থাকবে, তাহলে উত্তপ্ত বস্তুরা কি হবে তাপ ত্যাগ করবে আর আমাদের পরিপার্শ্বিকের মধ্যে টেম্পারেচারটা চলে যাবে, সে গ্রহণ করবে। এটাই আমরা সাধারণভাবে জানি, কিন্তু নিখুঁত পরীক্ষার সাহায্যে দেখা যায়, বলছে একটা উত্তপ্ত বস্তুকে যদি আমরা রেখে দিই পরিপার্শ্বের মধ্যে, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে শুধু তাপের এই তাপ বিকিরণ করবে না, তার সাথে সাথে পরিপার্শ্বে যে টেম্পারেচার আছে তার থেকে তাপের শোষণও চলবে, তাহলে বিকিরণ শোষণ একসাথে চলবে, ঠিক আছে? তাহলে এ যদি বিকিরণ বেশি করে আর শোষণের হার যদি বলছে কম হয়, তাহলে বস্তুটা কি হবে ঠান্ডা হয়ে যাবে বা শীতল হয়ে পড়বে। কি কথাটা বুঝতে পেরেছি? আমরা একটা বস্তুকে যদি পরিপার্শ্বের মধ্যে 50 ডিগ্রি টেম্পারেচার রাখছি, পরিবেশের টেম্পারেচার 30 ডিগ্রি, তাহলে সাধারণত কি হবে একটা বস্তু তাপ ত্যাগ করে যাচ্ছে, বস্তুটা শীতল হবেই, এটা আমরা জানি। কিন্তু এটা নিখুঁত পরীক্ষা এক্সপেরিমেন্টের সাহায্যে বলা হচ্ছে শুধু তাপ ত্যাগ করবে না, পরিপার্শ্ব থেকে তাপের শোষণ হবে, মানে যেমন বর্জনও করবে তেমনি শোষণও করবে, বিকিরিত তাপের শোষণ হবে আর এটা বিকিরিত তাপের বর্জন হচ্ছে। এই যে শোষণ বর্জনটা একসাথে চলবে, এটা হচ্ছে প্রবোস্ট বলেছে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের যখন বর্জন হচ্ছে, তাহলে বর্জনের হার যদি বেশি হয়, বিকৃত তাপের যে বর্জনটা করছে সেটারও হার যদি বেশি হয় আর শোষণের হারটা যদি কম হয়, তাহলে বস্তুটা শীতল হয়ে পড়বে। আর বর্জনের হার কম কিন্তু দেখা যাচ্ছে শোষণের হার বেশি। তুমি যে বস্তুটাকে রাখছো, একটা বরফকে যদি রেখে দাও বরফের চাইতে, তাহলে পরিপার্শ্বের টেম্পারেচার বেশি, তাহলে সে বর্জন কি বেশি করতে পারবে, তার শোষণটা কি হবে বেশি হবে আর বর্জনটা সে হারে হবে না, তার মানে ওই বস্তুটা গরম হয়ে পড়বে, গরম হওয়ার অর্থে কি বরফটা গলতে থাকবে, ঠিক আছে? আর যদি বর্জনের হার শোষণের হার একই হয়ে যায়, তাহলে বস্তুটা তাপীয় সামনে পৌঁছে যাবে, উভয় টেম্পারেচার একই হয়ে যাবে, পরিবেশের টেম্পারেচার এবং বস্তুর টেম্পারেচার একই হয়ে যাবে। এটা হচ্ছে প্রবোস্টের তাপ বিনিময়, ঠিক আছে? চালিয়েছি। তাহলে যে প্রবোস্টের তাপ বিনিময়, এবার বিকিরণ ক্ষমতা শোষণ ক্ষমতা এগুলো তোমাকে জানতে হবে। বিকিরণ ক্ষমতাটা কি, শোষণ ক্ষমতা কি? বলছে যে বিকিরণ ক্ষমতা বা শোষণ ক্ষমতা আমাদের কিন্তু সমস্ত বস্তুর একই নয়, বিভিন্ন বস্তুর ক্ষেত্রে বিভিন্ন, সেটা কার কার উপর নির্ভর করবে, বলছে বস্তুর টেম্পারেচার, বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং বস্তুর প্রকৃতির উপর আমাদের শোষণ ক্ষমতা এবং আমাদের বিকিরণ ক্ষমতাটাও নির্ভর করছে। দেখা গেছে যেসব বস্তুকে বেশি গরম করা হচ্ছে, বেশি উত্তপ্ত বস্তু তার যে তরঙ্গ দৈর্ঘ্যটা বেরোচ্ছে, ওখান থেকে যে রশ্মিটা বেরোচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য যদি উত্তপ্ত খুব বেশি উত্তপ্ত হয়ে যায়, একটা বস্তুকে গরম করা হয়, সেক্ষেত্রে উত্তপ্ত কোনটা বেশি কম কি করে বুঝবো? একটা লোহাকে গরম করা হচ্ছে, লোহাটা যদি লোহিত তপ্ত হয়
আর কিছুক্ষণ পরে দেখবে শ্বেত তত্ত্ব হচ্ছে। শ্বেত তত্ত্ব মানে সবচেয়ে টেম্পারেচার বেশি, আর লোহিত তত্ত্ব মানে শ্বেত তত্ত্বের তুলনায় কিন্তু তার ওখানে টেম্পারেচার কম। দেখা যাচ্ছে লোহিত তত্ত্ব থেকে যে রশ্মিটা বিকিরণ হচ্ছে সেক্ষেত্রে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যটা বড়, ঠিক আছে, আর শ্বেত তত্ত্ব থেকে যে রশ্মিটা বিকিরণ হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য ছোট। অর্থাৎ বেশি টেম্পারেচার বস্তু থেকে আমাদের কম তরঙ্গ দৈর্ঘ্যের আলো নিশ্চিত হয়। এটা আমাদের পরীক্ষার সাহায্যে প্রুভ করে দেখা গেছে। এইবারে আমাদের যে তাপের বিকিরণ বা শোষণ যে চলছে, তার একটা তলের উপর যখন সূর্যের আলো পড়ছে সে কিছুটা তাপকে শোষণ করছে, কতটা তাপ পড়লো তার মধ্য থেকে কতটা শোষণ করলো, সেখান থেকে আমরা পেয়ে যাব শোষণ ক্ষমতা। বুঝতে পেরেছি? আবার বিকিরণ ক্ষমতার আমি দুটো সংজ্ঞাতে যাচ্ছি পরে। তাহলে বিকিরণ ক্ষমতাটা কি বলছে? বিকিরণ ক্ষমতা বলছে যে একই নির্দিষ্ট সময় ধরে নির্দিষ্ট উষ্ণতায় একটা তলকে নিয়েছি, ধরো এখানে একটা প্লেটকে নিয়েছি, এই প্লেটের উপর কি করেছে আমাদের এই যে প্লেটটা কি পরিমাণ তাপটাকে বিকিরণ করবে, তাপটা তো পড়ছে, পড়লেই তো আবার কি করবে, বিকিরণ করবে। তো তাহলে এই যে তলটা বিকিরণ করছে, একই ক্ষেত্রফল বিশিষ্ট যদি একটা কৃষ্ণ বস্তু না হয়, একই সময় ধরে একই উষ্ণতায় ওই কৃষ্ণ বস্তু যে পরিমাণ তাপ বিকিরণ করবে। কৃষ্ণ বস্তু বলতে কি ব্ল্যাক বডি, যে তাপের বেশিরভাগটা শোষণ করে নেবে, ঠিক আছে। তুমি যদি একটা জুতোর কালি মাখিয়ে কোন একটা প্লেটের উপর সূর্যের আলোর মধ্যে দিয়ে দাও, দেখা যাচ্ছে সে যে পরিমাণ বিকিরণ পড়ছে তার বেশিরভাগটাই শোষণ করে নেবে। তাহলে দেখা যাচ্ছে এখানে যে তাপীয় বিকিরণটা পড়ছে কৃষ্ণ বস্তুতে, সে কিন্তু বেশি পরিমাণ বিকিরণ করবে। কিন্তু একটা এমনি সাধারণ মেটাল প্লেটের উপর যদি বিকিরণটা বা সূর্যের আলো আপতিত হয়, সে কিন্তু বিকিরণটা বেশি করবে। তাহলে এখানে বিকিরণ ক্ষমতা মানে কি এমিসিভ পাওয়ার, বিকিরণ ক্ষমতাকে ই দিয়ে প্রকাশ করা হচ্ছে। তাহলে ইটা কি হচ্ছে, তাহলে একটা নির্দিষ্ট তল, ই মানে এমিসিভ পাওয়ার, বিকিরণ ক্ষমতা। বিকিরণ ক্ষমতাটা কি ভালো করে শোনো, তাহলে নির্দিষ্ট সময় ধরে নির্দিষ্ট উষ্ণতায়, ঠিক আছে, নির্দিষ্ট ক্ষেত্রফল বিশিষ্ট একটা পরিবাহী প্লেট যে পরিমাণ তাপকে বিকিরণ করছে এবং ওই নির্দিষ্ট সময় ধরে নির্দিষ্ট উষ্ণতায় একই ক্ষেত্রফল বিশিষ্ট একটা আদর্শ কৃষ্ণ বস্তু যে পরিমাণ তাপ বিকিরণ করবে, এই দুইয়ের অনুপাতকে আমরা বলছি বিকিরণ ক্ষমতা। সেটাকে বলা হচ্ছে এমিসিভ পাওয়ার ই। বোঝা গেছে জিনিসটা? এটা হচ্ছে আমাদের বিকিরণ ক্ষমতা। তোমাদের সংজ্ঞাগুলো পড়বে পরীক্ষাতে, এমিসিভ পাওয়ার কি বা শোষণ ক্ষমতা। এটা কি? এটাকে বলা হচ্ছে অ্যাবজর্পটিভ পাওয়ার। এটাকে আমরা কি বলছি? অ্যাবজর্পটিভ পাওয়ার। তাহলে এখানে কি বলছে, নির্দিষ্ট সময় ধরে কোন তলের উপর আপতিত বিকিরণ, মানে আপতিত বিকিরণের মধ্য থেকে যেটা শোষণ করছে। তাহলে একটা তলের মধ্য থেকে, তলের মধ্যে এই কোনটা তলে যে পরিমাণ সূর্যের আলো আপতিত হচ্ছে তার মধ্য থেকে শোষিত বিকিরণ, কতটা আপতিত বিকিরণ আর তার মধ্য থেকে কতটা শোষণ করছে, ঠিক আছে, সেটাকে আমরা বলছি শোষণ ক্ষমতা। এটা অ্যাবজর্পটিভ পাওয়ার। এ মিন্স অ্যাবজর্পশন করছে, এই এ মানে কি অ্যাবজর্পশন করছে, মানে অ্যাবজর্পটিভ পাওয়ার। পরে দেখবে, শুধু আইডিয়াটা ক্লিয়ার করো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের এমিসিভ পাওয়ার, আর এটা হচ্ছে অ্যাবজর্পটিভ পাওয়ার। তাহলে আপতিত এই তলের উপর যে পরিমাণ বিকিরণটা এসে পড়লো তার মধ্য থেকে কতটা শোষণ করবে, সেটাকে আমরা বলছি শোষণ ক্ষমতা বা অ্যাবজর্পটিভ পাওয়ার। বুঝেছি কি? এটা মানে এমিশন। এমিশন মানে কি? বের করে দেওয়া, ঠিক আছে, মানে বিকিরণ করে দেওয়া, সেটাকে এমিসিভ পাওয়ার বলছে। আর অ্যাবজর্পশন মানে কি? শোষণ করা বলি না, অ্যাবজর্পশন। একটা হয় না, শোষণ করে নেয়, তারপর বিকিরণ করে, তারপর আরেকটা এর মধ্যে স্তরের মধ্যে পাঠিয়ে দেয়। না, দুটো আলাদা জিনিস, বোঝার চেষ্টা করো। আমি কি কথাটা বলছি ভালো করে। নির্দিষ্ট সময় ধরে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ক্ষেত্রফল বিশিষ্ট একটা তল, ঠিক আছে, এরকম একটা তল যে পরিমাণ তাপকে বিকিরণ করছে, ওই একই ক্ষেত্রফল বিশিষ্ট একটা কৃষ্ণ বস্তু যদি না হয়, কৃষ্ণ বস্তু মানে কি যে বেশিরভাগটাই শোষণ করে, কম বিকিরণ করে, সেই রকম ক্ষেত্রফল বিশিষ্ট, একই ক্ষেত্রফল বিশিষ্ট একটা আদর্শ কৃষ্ণ বস্তু না হলো, সেই নির্দিষ্ট সময় ধরে নির্দিষ্ট যে পরিমাণ তাপ বিকিরণ করবে, কারণ এর বিকিরণটা তো কম হবে, এর সাপেক্ষে ওই নির্দিষ্ট যে বস্তুর যে তলটা নিচ্ছি সে যে পরিমাণ বিকিরণ করছে, এই দুইয়ের অনুপাতকে আমরা বলছি বিকিরণ ক্ষমতা। আর শোষণ ক্ষমতাটা কি বলছে, তাহলে নির্দিষ্ট সময় ধরে আপতিত বিকিরণ তার মধ্য থেকে কতটা শোষিত বিকিরণ, শোষিত পরিমাণ তাপ, মানে তাপে কি পরিমাণ তাপটাকে শোষণ করছে, সেই শোষিত, এই দুটোর অনুপাতকে, মানে শোষিত তাপের পরিমাণ আর ওই তলের উপর আপতিত তাপের পরিমাণের অনুপাত কি বলছি, অ্যাবজর্পটিভ পাওয়ার। কি বলছি? এই সংজ্ঞাগুলো মুখস্থ।
এরপর বলছে কারশফের সূত্র E সমান E বাই A। কারশফের সূত্রটা কি বলছে দেখো, বলছে নির্দিষ্ট উষ্ণতায় সকল বস্তুর বিকিরণ ক্ষমতা এবং শোষণ ক্ষমতার অনুপাত ধ্রুবক এবং এই অনুপাত এই উষ্ণতায় আদর্শ কৃষ্ণ বস্তুর বিকিরণ ক্ষমতার সঙ্গে সমান হবে। এটা বলছে এটা কি আদর্শ কৃষ্ণ বস্তুর বিকিরণ ক্ষমতা, আর এটা কি এমিসিভ পাওয়ার, যেটা বিকিরণ ক্ষমতা আমরা এখনই পড়লাম, আর এটাকে বলছি এ মানে শোষণ ক্ষমতা। এই দুইয়ের অনুপাত একটা ধ্রুবক, এই ধ্রুবকটা কার সঙ্গে সমান হবে, বলছে আদর্শ কৃষ্ণ বস্তুর বিকিরণ ক্ষমতার সঙ্গে সমান হবে। বিকিরণতা, ওই ক্যাপিটালিটা কি বিকিরণ ক্ষমতা, আদর্শ কৃষ্ণ বস্তুর বিকিরণ ক্ষমতা, আদর্শ কৃষ্ণ বস্তুর বিকিরণ ক্ষমতার সঙ্গে সমান হবে। এটা কি কার সূত্র, এটা বলছে কারশফের সূত্র। যদি E ইকুয়াল টু A হয়ে যেতে পারে, যতটাই বিকিরণ তার শোষণ ততটা হচ্ছে, তখন এর মান হয়ে যাচ্ছে 1, হয়ে যাচ্ছে কি উত্তম শোষক উত্তম বিকিরক। হ্যাঁ, সংজ্ঞাগুলো পড়বে, এই তোমাদের কারশফের সূত্রটা পড়বে, তারপর বিকিরণ ক্ষমতাটা কি সেটা পড়বে, শোষণ ক্ষমতাটা কি সেটা পড়বে, প্রবোস্টের তাপ বিনিময় নীতিটা সেটা একটু পড়বে। এই যে কৃষ্ণ বস্তু সম্পর্কে তোমরা একটু পড়বে, কৃষ্ণ বস্তুটা কি, এখানে কি করা হচ্ছে বলো তো, দুটো গোলক নেওয়া হয়েছে, একটা ভেতরে গোলক একটা বাইরে গোলক, দুটো গোলকের মাঝখানে একটা গ্যাপ আছে, গ্যাপ বলতে তার মধ্যে কি আছে, গ্যাপের মধ্যে বায়ু আছে, বায়ুটা তাপের কুপরিবাহী, এবং ওই যখনই একটা ভেতরে গোলকের মধ্যে দিয়ে একটা বিকিরণ প্রবেশ করছে, আলো প্রবেশ করছে, এবং ভেতরে একটা হচ্ছে সূচালো অংশ আছে, ঠিক আছে, সূচিমুখ আছে, তার উপর যখন বিকিরণটা আপতিত হচ্ছে, এটা হচ্ছে ফেরির কৃষ্ণ বস্তু বলা হচ্ছে। এরকম একটা হলোস্ফেরিক্যাল সেল আছে, আলোটা যখন এখানে প্রবেশ করছে, প্রবেশ করার পরে কি হচ্ছে, সে বিভিন্ন ভাবে এই ভিতরেই কিন্তু এই তলটা কিন্তু আমাদের কি আছে, তলের উপরে এই ভেতরের তলের মধ্যে কিন্তু আমাদের জুতোর কালি বা কোনো ব্ল্যাক একটা কালো কালি দিয়ে আমরা কিন্তু এখানে লাগিয়ে রেখেছি ভেতরের তলটাতে, ঠিক আছে। লাগিয়ে রাখার ফলে কি হচ্ছে, তাপ যেটা আলোটা প্রবেশ করলো সেটা এই জায়গার উপরে পড়ার পরে বিভিন্ন দিকে প্রতিফলিত হবে, হওয়ার পরে ওর ভেতরের ভাগে বেশিরভাগটাই শোষণ করে নেবে, প্রায় 100% যদি ধরি তার মধ্যে 98-96% কিন্তু অ্যাবজর্পশন করে নেয়। এটাকে বলেছে একটা ভেরি কৃষ্ণ বস্তু, ঠিক আছে। আর এই জায়গা দিয়ে গ্যাপটা আছে মানে কি, পরিবহন পরিচালনের মাধ্যমে যাতে তাপের বিকিরণ না হয় সেটা রোধ করার জন্য এই অবস্থাটা তৈরি করা হয়েছে। এখানে পড়ছি শোনো, যে বস্তু তার উপর আপতিত তাপীয় বিকিরণের সবটুকুই শোষণ করে, কোনো অংশ প্রতিফলিত করে না বা তার মধ্য দিয়ে নির্গত হতে দেয় না, তাকে আদর্শ কৃষ্ণ বস্তু বলা হয়। আদর্শ শোষক হয়, ফলে কৃষ্ণ বস্তু হলো আদর্শ বিকিরক। একটি নির্দিষ্ট উষ্ণতায় কৃষ্ণ বস্তু থেকে বিকিরণ শক্তি অন্য যে কোনো বস্তু থেকে বিকিরণ শক্তি অপেক্ষা বেশি, তাই একটি আদর্শ কৃষ্ণ বস্তু থেকে নির্গত বিকিরণকে পূর্ণ বিকিরণ বা কৃষ্ণ বস্তু বিকিরণ বা ব্ল্যাক বডি রেডিয়েশন বলা হয়। বাস্তবে আদর্শ কৃষ্ণ বস্তু পাওয়া যায় না, ধূসকালি বা প্ল্যাটিনাম ব্ল্যাক অনেকটাই আদর্শ কৃষ্ণ বস্তুর মতো আচরণ করে। ধূসকালি আপতিত বিকিরণের প্রায় 96%, প্ল্যাটিনাম ব্ল্যাক আপতিত বিকিরণের প্রায় 98% শোষণ করে। স্থির উষ্ণতায় রাখা একটি দুই দেওয়াল বিশিষ্ট ফাঁপা ধাতব গোলকের গায়ে একটি সূক্ষ্ম ছিদ্রতা করলে ধাতব গোলকটি আদর্শ কৃষ্ণ বস্তুর মতো আচরণ করে। গোলকটির ভেতরের দিকে ধূসকালি প্রলেপ লাগানো থাকে, বাইরের দিকে নিকেল পালিশ করা থাকে। দেয়াল দুটির মধ্যবর্তী স্থান বায়ুশূন্য, ফলে পরিবহন পরিচালন পদ্ধতির মাধ্যমে কি করা হচ্ছে, আমাদের তাপ ক্ষয় যাতে না হয় সেটা রোধ করার জন্য ব্যবস্থা করা হচ্ছে। ছিদ্র এর মধ্য দিয়ে, মানে এই ছিদ্রের মধ্য দিয়ে কি করছে বলছে, বিকিরণ গোলকে প্রবেশ করে এবং পরপর কয়েকবার গোলকের অভ্যন্তরে প্রতিফলিত এই গোলকের ভিতরে শোষিত হয়। ওই ছিদ্রের ঠিক বিপরীত দিকে দেওয়ালে একটি সূচিমুখ পি থাকে, ফলে গোলকের অভ্যন্তরস্থ কোনো বিকিরণ সরাসরি প্রতিফলিত হয়ে ছিদ্রপথে গোলকের বাইরে বেরিয়ে আসতে পারে না। সুতরাং ছিদ্রপথে গোলকের ভিতরে কোনো বিকিরণ প্রবেশ করলে তার বাইরে আসতে পারে না, অর্থাৎ সম্পূর্ণ বিকিরণ শোষিত হয়ে যায়। সুতরাং এই গোলকটি একটি আদর্শ কৃষ্ণ বস্তু ন্যায় আচরণ করে, একে বলা হচ্ছে ফেরির আদর্শ কৃষ্ণ বস্তু, ঠিক আছে। তাহলে আমাদের কৃষ্ণ বস্তু সম্পর্কে আইডিয়া আছে, যে বেশিরভাগটা প্ল্যাটিনাম ব্ল্যাক একটা কালি আছে,
প্লাটিনাম ব্ল্যাক একটা কালি পাওয়া যায়, বাজারে কিনতে পাওয়া যায়, হ্যাঁ সেগুলো ব্ল্যাক বস্তুর উপরে তুমি যেটাকে মেটাল প্লেটের উপর মাখিয়ে দাও, ঠিক আছে, টলেট দিয়ে দাও, তাহলে সেটা একটা ব্ল্যাক বডির মতো কাজ করবে, ঠিক আছে। এরপরে আমরা চলে আসবো স্টিফানের সূত্র। স্টিফানের সূত্র লক্ষ্য করো, স্টিফানের সূত্র। ওগুলো এমনি পড়বে, ওগুলো নিজে থেকে পড়লে স্টিফানের সূত্রটা লক্ষ্য করো, এই স্টিফানের সূত্র। স্টিফানের সূত্র কি বলছে দেখো, বিজ্ঞানী ডুলন, পেটিট এবং কিন্ডালের কয়েকটি পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে স্টিফান উত্তপ্ত বস্তু থেকে বিকিরণ তাপের পরিমাণ ওই বস্তুর উষ্ণতার মধ্যে একটি সূত্র নির্ধারণ করেন। এই সূত্রটি স্টিফানের সূত্র নামে পরিচিত। কি বলছে, P পরম উষ্ণতায় কোন বস্তু থেকে মোট বিকিরণ তাপের পরিমাণ বস্তুর উষ্ণতার চতুর্থ ঘাতের সমান হবে। তাহলে একটা বস্তুর উষ্ণতা যদি P পরম উষ্ণতা থাকে, একটা বস্তুর টেম্পারেচার T হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে কি বলা হচ্ছে, বলছে বিকিরণ তাপের পরিমাণ। তাহলে এই বিকিরণ তাপের পরিমাণটা কি বলছে, ই যে প্রকাশ করছে ক্যাপিটাল ই দিয়ে, বিকিরণ তাপের পরিমাণ ই, এটা কি বলছে, এই উষ্ণতার চতুর্থ ঘাতের সমানুপাতিক। তাহলে ই প্রপোর্শনাল টু কত হবে, টি টু দি পাওয়ার 4। তাহলে ই কত হচ্ছে, সমান হচ্ছে সিগমা টি টু দি পাওয়ার 4। এবার এটা যে সূত্রটা, এটা হচ্ছে মেইনলি কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে বলা হচ্ছে, বলছে কোন আদর্শ কৃষ্ণ বস্তুর প্রতি একক ক্ষেত্রফল থেকে প্রতি সেকেন্ডে বিকিরণ তাপের পরিমাণ কি বলছে, ওই বস্তুর পরম উষ্ণতা চতুর্থ ঘাতের সমানুপাতিক। এটা বলছে একক ক্ষেত্রফল। যদি একক ক্ষেত্রফল না হয়, ইকুয়েশনটা কি হবে, সিগমা এ টি টু দি পাওয়ার 4 প্রতি সেকেন্ডে। এটা কিন্তু প্রতি সেকেন্ডে হচ্ছে, এটাই তো সূত্র। স্টিফান তার প্রুভ করেছে, যে লক্ষ্য দেখিয়েছে যে বিকিরণ তাপের পরিমাণটা কি বলছে, বলছে যে পরম উষ্ণতায় বস্তুটাকে রেখেছি, যে P পরম উষ্ণতাতে তার চতুর্থ ঘাতের সঙ্গে সমানুপাতিক। এই এক্সপেরিমেন্টালি স্টাডি করে পেয়েছে, হ্যাঁ চতুর্থ ঘাতের সমানুপাতিক। এটা চতুর্থ ঘাত টি টু দি পাওয়ার 4, বুঝেছিস? তাহলে এই সূত্রটা হচ্ছে E প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার 4। তাহলে E সমান হচ্ছে সিগমা টি টু দি পাওয়ার 4। সিগমাটা কি বলা হচ্ছে, স্টিফান ধ্রুবক বা স্টিফান কনস্ট্যান্ট। স্টিফানের ধ্রুবক বা স্টিফান কনস্ট্যান্ট। যে বিকিরণ তাপটা, যে তাপটা বেরিয়ে যাচ্ছে, তাহলে এখানে অ্যাকচুয়ালি ফাইনালি কি সিদ্ধান্তে এসেছে দেখো, স্টিফান বোলজম্যান সূত্র বলা হয় এটাকে। কোন আদর্শ কৃষ্ণ বস্তুর প্রতি একক ক্ষেত্রফল থেকে প্রতি সেকেন্ডে বিকিরণ তাপের পরিমাণ ওই বস্তুর পরম উষ্ণতা চতুর্থ ঘাতের সঙ্গে সমানুপাতিক। বুঝতে পেরেছো তো? তাহলে এটা হচ্ছে স্টিফানের সূত্র। এবার স্টিফান বোলজম্যান কি বলছে, বিজ্ঞানী বোলজম্যান বলছে স্টিফানের যে সূত্রটাতে কিছুটা ভুল আছে। কেন ভুল আছে, ভুল কি বলে জানা, ত্রুটি আছে। সেই ত্রুটিটা কি বলছে, প্রবোজ বলেছে যে বস্তুর টেম্পারেচার যদি T হয়, পরিপার্শ্বের টেম্পারেচার যদি T0 হয়, তাহলে শোষণ বিকিরণ যদি একসাথে চলতে থাকে, তাহলে বিকিরণ যেমন হচ্ছে তাহলে শোষণ হচ্ছে, হ্যাঁ কি না? তাহলে সেই ক্ষেত্রে সূত্রটা মডিফিকেশন হবে, হয়ে কি হবে, ই সিগমা। তাহলে শোষণ বিকিরণ যতটা হচ্ছে, শোষণ সেই হারে হচ্ছে না, কম হচ্ছে ধরে নিচ্ছি, তাহলে দুটো মাইনাস করতে হবে, কি দুটো তো বিপরীত প্রসেস, সেই জন্য এটা টি টু দি পাওয়ার 4 যদি হয়, তাহলে মাইনাস দিয়ে আমরা কি করব, T0 টু দি পাওয়ার 4 করব। এটাই বলা হচ্ছে স্টিফান বোলজম্যান সমীকরণ। তার মানে কারেকশন করার পরে যে সমীকরণটা এলো, এটাই মানে স্টিফানের সমীকরণের পরে এই সূত্রটা হলো স্টিফান বোলজম্যান সমীকরণ। মানে এটা দিয়ে আমরা ইকুয়েশন করব, এটাও লাগবে, এটাও লাগবে, ঠিক আছে। বিশেষ ম্যাথ করার ক্ষেত্রে এটাও লাগবে, আর এটাও তোমার লাগবে। যখন পরিপার্শ্বের টেম্পারেচার বলে দেওয়া থাকবে তখন এটা লাগবে। আর যদি বলে যে না শুধু বস্তু টেম্পারেচার দেওয়া আছে, তখন তোমাকে বিকিরণ তাপের পরিমাণ বের করতে গেলে এই সমীকরণ, ঠিক আছে। এগুলো আদর্শ কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে, কিন্তু অন্য কোনো বস্তুর ক্ষেত্রে হলে কি হবে, তখন এপসাইলন বলে একটা ক্যালকুলেশন চলে আসবে। এবং একটা কথা বলবো, যদি প্রতি একক ক্ষেত্রফল না বলে, তখন কিন্তু এখানে ক্ষেত্রফলেই চলে আসবে। তাহলে প্রতি সেকেন্ডে এক ক্ষেত্রফল থেকে যে পরিমাণ তাপ বিকিরণ করছে সেটার মানে হয়ে যাচ্ছে কি, এই এপসাইলনটাকে কি বলা হচ্ছে, আপেক্ষিক বিকিরণ ক্ষমতা। এপসাইলনটাকে বলা হচ্ছে আপেক্ষিক বিকিরণ ক্ষমতা।
আপেক্ষিক বিকিরণ ক্ষমতা এপসাইলন এর মান কত 0 to 1 কার ক্ষেত্রে অন্য কোন বস্তুর ক্ষেত্রে কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে হলে এটা ঠিক আছে আর এই ক্ষেত্রে হলে এ বসাবো এটা সাদা বস্তু অন্য কোন যে কোনো বস্তু E সমান এ সিগমা এ এপসাইলন এ এপসাইলন সিগমা ইনটু টি টু দি পাওয়ার 4 মাইনাস টি 0 টু দি পাওয়ার 4 হুম এটাকে বলা হচ্ছে আপেক্ষিক বিকিরণ ক্ষমতা যার মান 0 থেকে 1 এর মধ্যে হবে এর মানটা কত হবে না যে কোনো বস্তুর ক্ষেত্রে হবে। এটা কি এটা হচ্ছে আমরা অন্য কোনো বস্তুর তলের ক্ষেত্রফল যদি ধরি তখন এটা আসবে একক ক্ষেত্রফল হলে তখন এর মান 1 আমরা কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে সবসময় বলছি একক ক্ষেত্রফল সেই জন্য আমরা এখানে 1 ধরেছি কিন্তু অন্য যে কোনো তলের ক্ষেত্রে যদি ক্ষেত্রফল a থাকে তখন তোমাকে এর মানটা এখানে বসতে হবে ইকুয়েশনে চলে আসবে E = S এপসাইলন সিগমা টি টু দি পাওয়ার 4 মাইনাস টি 0 টু দি পাওয়ার 4 সিগমাটাকে বলা হয় স্টিফান ধ্রুবক এপসাইলনটাকে বলা হচ্ছে আপেক্ষিক বিকিরণ ক্ষমতা আর এটা এরিয়া মান দেওয়া থাকবে সব সেইভাবে তো ম্যাথ গুলো করতে হবে আর এই এপসাইলন মান 0 to 1 এর মধ্যে কোন একটা মান দেওয়া থাকবে 0 থেকে 1 হ্যাঁ 0 থেকে 1 এর মধ্যে যে কোনো একটা ভ্যালু দেওয়া থাকবে ঠিক আছে তাহলে এটা আমাদের কি হয়ে গেল স্টিফান বোলম্যান সমীকরণ আগেরটা কি হলো স্টিফানের সূত্র তার আগে কি হচ্ছে বিকিরণ ক্ষমতা শোষণ ক্ষমতা কারসাফের সূত্র এগুলো সব পড়বে পরীক্ষায় ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো সেভাবে বোঝার নেই জাস্ট মুখস্থ করে কিছুটা তোমাকে রেডি করতে হবে আপনি একবার নিউটনের শীতলীকরণ সূত্র বলেন এই সংজ্ঞা টঙ্গাগুলো মুখস্থের মধ্যে রাখতে হবে আপনি নিউটনের শীতলীকরণ সূত্র বলেন একটু দাঁড়িয়ে যান স্যার স্যার এবার আমি যাবো আমার হবে না এবার দেখো এবার হচ্ছে নিউটনের শীতলীকরণ সূত্র নিউটনের শীতলীকরণ সূত্রে কি বলছে বলছে পরিপার্শ্বের সঙ্গে উষ্ণতার পার্থক্য খুব বেশি না হলে ধরো আমার পরিপার্শ্বের সঙ্গে বস্তুর উষ্ণতার পার্থক্য খুব বেশি না হলে বলতে কি বোঝাচ্ছে ধরো আমার বস্তুর টেম্পারেচার 40 ডিগ্রি আর পরিবেশের টেম্পারেচার 30 ডিগ্রি সেন্টিগ্রেড সাপোজ আমি ধরে নিচ্ছি বলছে এই উষ্ণতার পার্থক্য যদি খুব বেশি না হয় তাহলে বলছে যে তাপ হ্রাস বিকিরণ জনিত তাপ হ্রাসের হার তাহলে 40 ডিগ্রি যে বস্তুটা আছে সেটা তাপ বিকিরণ করবে বলছে বিকিরণ জনিত তাপ হ্রাসের হার নির্দিষ্ট সময় ধরে তুমি হিসাব করবে কতটা তাপ বিকিরণ হচ্ছে তার বিকিরণ জনিত তাপ হ্রাসের হার কি বলছে বলছে উষ্ণতার পার্থক্যের সঙ্গে সমানুপাতিক উষ্ণতার পার্থক্য বলতে এই যে টেম্পারেচার যেটাকে থিটা যদি ধরো এটা থিটা 0 এটা পরিবেশের টেম্পারেচার বস্তুর টেম্পারেচার থিটা তাহলে উষ্ণতার বিকিরণ জনিত তাপ কত হচ্ছে dQ/dt এটা কার সঙ্গে সমানুপাতিক হবে থিটা মাইনাস থিটা 0 এই উষ্ণতা পার্থক্যের সঙ্গে সমানুপাতিক মাইনাস কেন দেওয়া হচ্ছে যেহেতু হ্রাস হচ্ছে হ্রাস সেই জন্য এখানে মাইনাস সাইন ব্যবহার করা হচ্ছে হ্যাঁ এটা যদি এটা বাড়বে না তো এটা তো শীতলীকরণ সূত্র এটা শীতলই হবে শীতলীকরণ মানে কি বস্তুটাকে তুমি পরিবেশের মধ্যে রাখলে তার টেম্পারেচার হ্রাস পেতে থাকবে কমতে থাকবে বিকৃত হয়ে তার তাপটা কমতে থাকবে তাপ হ্রাসের হার ভালো করে বোঝাচ্ছে যে পরিপার্শ্বের সঙ্গে উষ্ণতার পার্থক্য খুব বেশি না হলে কোন বস্তু দ্বারা বিকিরণ জনিত তাপ হ্রাসের হার বস্তু ও পরিপার্শ্বের উষ্ণতার পার্থক্যের সঙ্গে সমানুপাতিক সম্পর্কে থাকবে বুঝতে পেরেছি কি কথাটা বলছি তাহলে এটা হচ্ছে আমাদের সূত্র dQ/dt টা কি বলো dQ/dt টা হচ্ছে তাপ হ্রাসের হার চাপের বর্ধিত ওই বর্জিত বা নিউটন এটা নিউটন ল অফ কুলিং নিউটনের শীতলীকরণ সূত্র তাহলে dQ/dt যদি আমরা ধরে নেই সমান চিহ্ন দিই তাহলে কি করতে হবে c থিটা মাইনাস থিটা 0 একটা কনস্ট্যান্ট নিতে হবে বুঝতে পেরেছো তাহলে এটা কনস্ট্যান্ট নিয়ে নিলাম এবারে এই বস্তুটা যখন টেম্পারেচার থিটা আছে স্বাভাবিকভাবে তারও টেম্পারেচার কি করবে সে বর্জন করবে তো সে কি পরিমাণ বর্জন করবে তাপ হ্রাসের হার সেখানে কত হবে dQ/dt কত হবে m টা কি বস্তুর ভর s টা কি বস্তুর আপেক্ষিকতা উষ্ণতার পরিবর্তন কত আমি তো অল্প পরিমাণ উষ্ণতার পরিবর্তন কত d থিটা তাহলে সেখানে হার বের করছি তাহলে d থিটা বাই d তাহলে এইটা হচ্ছে বর্জিত তাপের পরিমাণ ঠিক আছে
আর এখানেও তাপ হ্রাসের হার বলছে dq/dt। তাহলে এই দুটো ভ্যালু কি হবে? এই দুটো ভ্যালু কি হবে? এটা এক নম্বর, ধরো এটা 1 নম্বর দিলাম, আর এটা আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। না, আর নিউটনের শীতলীকরণ সূত্র কি বলছে ভালো করে বোঝো। বলছে পরিবেশের টেম্পারেচার থিটা আর পরিবেশের টেম্পারেচার থিটা 0 আর বস্তুর টেম্পারেচার থিটা, এই দুটো টেম্পারেচার যদি খুব বেশি না হয়, এই পার্থক্য যদি খুব বেশি না হয়, বলছে তাপ হ্রাসের হার, এটা হচ্ছে তাপ হ্রাসের হার কার সঙ্গে সমানুপাতিক বলছে? উষ্ণতার পার্থক্যের সঙ্গে সমানুপাতিক। তাহলে এখান থেকে আমরা লিখছি dq/dt কত লিখছি? মাইনাস থিটা মাইনাস থিটা। ঠিক আছে, সমানুপাতিক চিহ্ন তুলে নিলে কি করতে হবে? একটা কনস্ট্যান্ট দিতে হবে। তাহলে সমীকরণটা এটা, সেটা 1 নম্বর সমীকরণ। সেটা একটা ধ্রুবক। এবার একটা বোঝো, এবার এখানে dq/dt কি করছে? এখানে dq মানটা কি করে বের করছি? তুমি যদি এখানে q সমান, আমরা আগে ক্যালোরিমিতির মূলনীতিতে কি পড়েছি? m × s × উষ্ণতার পরিবর্তন, এটা একটা সমীকরণ শিখেছি তো, তাই কি না? আমরা সেখানে সেটা করছি dq m s, তখন এই উষ্ণতার পরিবর্তনটাকে অল্প ধরে নিয়ে d থিটা করছি। তাহলে তাপ বর্জনের হার কত? এটা তাপ বর্জনের হার। ওই বস্তুটাকে যদি 40 ডিগ্রি উষ্ণতা রেখে দিই, তাহলে ও তো তাপ বর্জন করবে। পরিবেশের টেম্পারেচার 30 ডিগ্রি যদি হয়, তাহলে তাপ বর্জন করবে। সেই বর্জিত তাপের পরিমাণ কত? এটা 2 নম্বর সমীকরণ হয়ে যাবে। বুঝে গেছে কি কথা বলছি? তাহলে এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে 1 = এই বর্জিত তাপের পরিমাণ, আর এখানে যে তাপ হ্রাসের জন্য যে বর্জিত তাপের পরিমাণ, তাহলে দুটোর মান কি হবে? এটা তাপ হ্রাসের হার, দুটোর মান কি হবে? একই হচ্ছে। তাহলে আমি দুটোর মান যদি একই হয়, তাহলে আমরা কি লিখতে পারি? ms dθ/dt, ms dθ/dt ইকুয়াল টু কি করব? মাইনাস c ইনটু থিটা মাইনাস। বুঝা গেছে বিষয়টা? এবার আমার এখান থেকে দেখো, এই দেখো, খেয়াল করো, d থিটার নিচে কি করলাম? থিটা মাইনাস থিটা 0টাকে নিয়ে চলে এলাম, আর এখানে কি করলাম? মাইনাস c ইনটু m ইনটু s d থেকে বলতে পারি। এইগুলোকে আবার একটা কনস্ট্যান্ট হিসেবে m s c সবই কনস্ট্যান্ট, আর একটা কনস্ট্যান্ট হিসেবে c1 দিয়ে দিলাম। স্যার ওখানে এমএসটা তো উপরে ছিল, ওটা তো নিচে যাওয়া দরকার। হ্যাঁ, ভুল বললাম, ms টা নিচে চলে আসবে, c/ms। হ্যাঁ, c/ms। তাহলে এখান থেকে c/ms, c m s সবই হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, সেটাকে আমি c1 দিয়ে ডিনোট করলাম। এইদিকে ওই পাশে এদিকে তাহলে এখান থেকে c/ms চলে এলো। তাহলে আলটিমেট c/ms টাকে আমরা কি করলাম? c1 দিয়ে ডিনোট করলাম। তাহলে এবারে দেখো d থিটা ডিভাইডেড বাই কত হচ্ছে? থিটা মাইনাস থিটা 0, আর এখানে আমরা লিখছি কত? মাইনাস c1 ইনটু dt। বুঝা গেছে? এবারে ইন্টিগ্রেশন লাগাবো। তাহলে এখান থেকে সময় কত? দেখা 0 যখন সমান, তখন টেম্পারেচার কত? থিটা 1। ঠিক আছে, যখন টাইম t, তখন টেম্পারেচার কত হচ্ছে? থিটা 2। থিটা 2টা কি কম, কিন্তু থিটা 1 লেস দ্যান থিটা 2, মানে টেম্পারেচার কমে যাচ্ছে। এখানে থিটা 1টা বড় আর থিটা 2টা ছোট, কারণ এই যে থিটাটা ধরছে, এই যে থিটাটা, এই ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। এই ভ্যালুটা থিটা 1 থেকে কমে থিটা 2 তে চলে আসে। তাহলে আমার এই লিমিটিং কন্ডিশনটা দিয়ে দিলাম। তাহলে থিটা 1 টু থিটা 2 d থিটা বাই d থিটা মাইনাস থিটা 0 ইকুয়াল টু মাইনাস c ইনটু ইন্টিগ্রেশন 0 টু t dt। ঠিক আছে, তাহলে এবারে আমি ক্যালকুলেশনটা করব। ইন্টিগ্রেশন যদি dx বাই x, ভালো করে বুঝো, dx বাই x, ঠিক আছে, সমান লিখতে হয় log x e টু দি পাওয়ার x বা ln x। log e টু দি বেস, log এর দুটো ফাংশন হয়, একটা 10 টু দি বেস হয়, একটা e টু দি বেস হয়। তোমাদের ক্যালকুলেটরে যেটা e টু দি বেস হয়, সেটাকে ln ব্যবহার করা হয়, আর 10 টু দি বেসটাকে log ব্যবহার করা হয়। আর তুমি দুটোই log ব্যবহার করো, সেক্ষেত্রে e আর 10 লিখতে হবে। বুঝতে পেরেছো কি? আর ln লিখলে তোমাকে আর e টু দি বেস লিখতে হবে না, ln x হয়ে যাচ্ছে। এবার এখানে বোঝো d থিটা বাই থিটা, d থিটা বাই থিটা, থিটা
এই থিটা জিরোটা কি পরিবেশের টেম্পারেচার খুব একটা পরিবর্তন হয় না। এখন যে পরিবেশের টেম্পারেচার আছে তুমি আধ ঘন্টার মধ্যে খুব একটা পরিবর্তন হবে না যদি সেরকম প্রাকৃতিক কিছু না সমস্যা হয়, ঠিক আছে? তাহলে টেম্পারেচারটা প্রায় একই থাকবে, কিন্তু সকালের টেম্পারেচার আর রাতের টেম্পারেচার তখন কিন্তু অনেকটা ফারাক হতে পারে, কিন্তু আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে খুব একটা ডিফারেন্স হবে না। আর আমাদের ক্যালকুলেশনটা সেই টাইমে যখন পরিবেশের টেম্পারেচার খুব একটা ফ্লাকচুয়েট করবে না সেই অবস্থাতে করছি, তাহলে থিটা জিরোটা কি কনস্ট্যান্ট থাকবে। তাহলে এই মানটা পরিবর্তন হবে, বস্তুর টেম্পারেচার থিটা 1 থেকে কোথায় যাবে, থিটা 2 তে যাবে। আমি যখন 0 সময় ক্যালকুলেশন শুরু করলাম, 0 টাইমের মান 0 দিচ্ছি, সেই অবস্থায় টেম্পারেচার কত, থিটা 1, t সময় পরে তার টেম্পারেচার হচ্ছে থিটা 2। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন d থিটা বাই থিটা, এটা তো কনস্ট্যান্ট আকারে থাকছে, তাহলে এটা হয়ে যাবে ইন্টিগ্রেশন dx বাই x। এই ধরনের সমীকরণ যদি থাকে তাহলে আমরা লিখব log x, আর ln কত লিখব, থিটা মাইনাস থিটা 0। সূত্রটা লিখে রাখো, এই সূত্র না লিখলে এটা কেন হচ্ছে বুঝতে পারবে না। মাইনাস c1 ইনটু ইন্টিগ্রেশন dt মানে কত বলেছিলাম, ইন্টিগ্রেশন dt মানে ঠিক 0 টু t। ওটা কি লিখেছেন ইজিকাল টু নিচে ইজিকাল টু লগ কি চিহ্নটা নাম কোনটা ও তলাটা এইটা? তুমি ক্যালকুলেটর লিখো, ক্যালকুলেটর কি সাইনটা দেওয়া আছে, ln দেওয়া আছে, ln আরে এ এন এক্স ওই ওটার নাম কি log log লগের নাম কি লগ দুটো আছে না, তুমি ভালো করে বলছি, বোঝার চেষ্টা করো। log e টু দি বেস হয় হ্যাঁ আর log 10 টু দি বেস হয়, এই জায়গায় বলা হচ্ছে ক্যালকুলেটর ln, আর log 10 টু দি বেসটাকে বলা হচ্ছে log। দুটো log ফাংশন, হ্যাঁ এই ক্যালকুলেটর খুলে হ্যাঁ বল কি বলবো, আমি এই তো সাইডে আছি, দেখ তোর বাড়িতে একটু তাকাতে আছি তুই দেখ বাড়িতে এই দেখো এবার লিমিটিং কন্ডিশনটাকে বোঝাচ্ছি। তাহলে এখানে থিটা 1 একবার বসাবো, আবার থিটা 2 বসাবো। কোথায় বসাবো, থিটার জায়গাতে বসাবো, ঠিক আছে? থিটা 0 কনস্ট্যান্ট, তাহলে কত হচ্ছে থিটা 2 মাইনাস থিটা 0 মাইনাস কত হবে log থিটা 1 মাইনাস থিটা 0 আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট মাইনাস c1 ইনটু t 0 টু t t মাইনাস 0 মানে t হচ্ছে। তাহলে এখান থেকে t ইকুয়াল টু কত হবে, এই মাইনাসটাকে যদি আমি তুলে নিতে পারি তাহলে এখানে প্লাস হবে, এখানে মাইনাস হয়ে যাবে, কমন না? তাহলে log কত হচ্ছে, log থিটা 1 মাইনাস থিটা 0 মাইনাস কত হবে, log থিটা 2 মাইনাস থিটা 0। এই ভ্যালুটা আসছে কিনা দেখো, 1/c1। log তো, তাহলে কত হবে 1/c1 log থিটা 1 মাইনাস থিটা 0 ডিভাইডেড বাই কত হবে, হ্যাঁ সব log ln বলছি না, এটা কি করে হলো, log m মাইনাস log n মানে log m বাই n, log m মাইনাস log n মানে কত, log m বাই n, আর log m প্লাস log n মানে log m ইনটু n। log এর সূত্রগুলো দেখবে তোমার মাধ্যমে 9 না 10 এ পড়েছো, তাহলে ওই 9 এর সূত্রগুলো একটু নোট করো। তাহলে t এর মান কত বেরিয়েছে, 1/c1 ইনটু log থিটা 1 মাইনাস থিটা 0 ডিভাইডেড বাই থিটা 2 মাইনাস থিটা 0। হয়ে যাচ্ছে কি, এটা হচ্ছে নিউটনস ল অফ কুলিং। ভিডিওটা বন্ধ করতো তারপরে দেখছি। নিউটনের দেখো এই যে স্টিফান বোলজম্যান সমীকরণ থেকে বলছে স্টিফানের সূত্র প্রমাণ করতে হবে। স্টিফান বোলজম্যান সমীকরণটা কি, E সমান সিগমা T টু দি পাওয়ার 4 মাইনাস T0 টু দি পাওয়ার। Tটা কি বস্তুর টেম্পারেচার, T0টা কি পরিপার্শ্বিক টেম্পারেচার। আমরা ওখানে বলেছি পরিবেশের টেম্পারেচার বা পরিপার্শ্বিক টেম্পারেচার। এইবারে সিগমা ইনটু কি করব, এটাকে ভাঙবো, T স্কয়ার মাইনাস T0 স্কয়ার, এটা লেখা যায়। এটাকে আবার ভাঙলে কত হবে, T প্লাস T0 T মাইনাস T0।
টি কিউব তারপর কত হচ্ছে ঠিক আছে। এইটা নেই বলতে এবার দেখো এই যে টি আর টি জিরো এদের পার্থক্য যদি খুব বেশি না হয় তাহলে আমরা কিন্তু টি ইকুয়াল টু টি জিরো বলতে পারি, প্রায় টি ইকুয়াল টু টি জিরো, টি ইকুয়াল টু টি জিরো বলতে পারি। এইখানে ক্যালকুলেশনটা অন্যভাবে করেছি, বইয়ে ডাইরেক্ট করে দিয়েছি, আমি সেটা দুটো পার্টে ভেঙেছি, বুঝতে পেরেছি কি? এটা সহজ ভাবে হবে, তুমি বইয়ে তোমাকে এটা মুখস্থের মধ্যে রাখতে হবে, জাস্ট এটার পর এটা লিখে দিয়েছি, হ্যাঁ হ্যাঁ কথাটা বলছি বুঝেছি কি? তাহলে আমি এটাকে সহজ ভাবে ভেঙেছি টি জিরো স্কোয়ার মাইনাস টি জিরো স্কোয়ার আর টি স্কোয়ার প্লাস টি জিরো স্কোয়ার। এবার এটাকে ভেঙেছি টি প্লাস টি জিরো ইন্টু টি মাইনাস টি জিরো, তারপর টি মাইনাস টি জিরোটা আগে নিয়েছি, এইটা আর এইটা গুণ করেছি, গুণ করে ফাইনালি এই পার্টটা বের করেছি, ঠিক আছে। এবার বলছে টি আর টি জিরো বস্তুর টেম্পারেচার, পরিপার্শ্বের টেম্পারেচার, পরিবেশের টেম্পারেচার যদি খুব বেশি না হয় তাহলে এই দুটোকে প্রায় একই ধরে নিতে পারো। তাহলে ধরে নিলে কি হবে, তাহলে টি এর জায়গায় টি জিরো বসিয়ে দিই, তাহলে সিগমা ইন্টু টি মাইনাস টি জিরো, এখানে কিন্তু বসানো যাবে না, এখানে বসালে জিরো হয়ে যাচ্ছে, তাহলে ক্যালকুলেশনটা জিরো, এই পার্টটাকে রেখে দিয়ে এই জায়গাগুলোতে বসে, তাহলে টি জিরো টু দি কিউ, টি এর জায়গায় টি জিরো স্কোয়ার, টি জিরো ইন্টু টি জিরো স্কোয়ার প্লাস টি জিরো, ঠিক আছে। তাহলে সিগমা ইন্টু টি মাইনাস টি জিরো, আর এটা হয়ে যাবে 4 টি জিরো কিউ, কারণ কি এটা টি জিরোটা পরিবেশের টেম্পারেচার মানে কনস্ট্যান্ট ভ্যালু, খুব একটা পরিবর্তন হয় না। তাহলে এখানে সিগমা ইন্টু 4 টি জিরো কিউ এটা কনস্ট্যান্ট, টি মাইনাস টি জিরো, টি মাইনাস টি জিরো এটা কি বিকীর্ণ তাপের পরিমাণ, তাপ হ্রাসের হার যেটা বলছি নিউটন ল অফ কুলিং। তাহলে সেই ই বা ডি কিউ বাই ডিটি ওখানে যেটা পড়েছি, ডি কিউ বাই ডিটি প্রপোর্শন টু মাইনাস থিটা মাইনাস থিটা জিরো করেছি তো, এখানে সেখানে থিটার জায়গায় টি আর থিটা জিরোর জায়গায় টি জিরো, তার মানে এটা প্রমাণ হয়ে গেল না নিউটন ল অফ কুলিং। তার মানে আমি এখান থেকে বলতে পারি, এই জায়গা থেকে আবার বলতে পারি যে ই প্রপোর্শনালি কত হবে টি মাইনাস, এটা নিউটন ল অফ কুলিং, বুঝেছি কি? ওখানকার ই আর ওখানে ডি কিউ বাই ডিটি একই ভ্যালু, বুঝেছি কি? তাই এটা কি বলছে, স্টিফান বোলজম্যান সমীকরণ থেকে আমরা স্টিফান বোলজম্যান সমীকরণ থেকে নিউটনের শীতলীকরণ সূত্রের প্রমাণ করব, বুঝতে পেরেছি কি? পুরো